আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য সেই তুমি গল্পের ৩৫ নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর গল্প শেষে কমেন্ট করে নিশ্চয়ই অনুভূতিটা প্রকাশ করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, সময় নষ্ট না করে চলুন গল্প শুরু করা যাক। রিহা কোনোভাবে ঈশিতাকে একা একাই হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আনতে আনতে ঈশিতা সেন্সলেস হয়ে যায়। ইয়াশ এই শহরের একজন সুনামধন্য বিজনেসম্যান, তাকে এক নামে সবাই চেনে। রিহা ঈশিতাকে ইয়াশের ওয়াইফ হিসেবে পরিচয় দেওয়ার সাথে সাথেই সব ডক্টররা ঈশিতাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠল। ঈশিতার কন্ডিশন ভালো না, তাই ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। দেরি করলে আরও মারাত্মক কিছু হতে পারে। একজন ডক্টর এসে খুব তাড়াহুড়া করতে করতে রিহাকে জিজ্ঞেস করলো, আপনি পেশেন্টের কে হন? রিহা বলল, আমি ইয়াশ চৌধুরীর ছোট ভাই ইরফান চৌধুরীর স্ত্রী, উনি আমার বাবি হন। ডক্টর বলল, আপনাদের সাথে আর কে এসেছে? রিহা বলল, আসলে ডক্টর, আমার শাশুড়ি নাজমা চৌধুরী বাসায় নেই। ইয়াশ চৌধুরী বিজনেসের কাজে দেশের বাইরে গেছে। ইরফান বাসায় আছে, তাকে ফোনে পাচ্ছি না। ডক্টর বলল, পেশেন্টের সাথে কি শুধু আপনি এসেছেন? রিহা বলল, হ্যাঁ ডক্টর। ডক্টর বলল, তাহলে আপনাকে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। মিসেস চৌধুরীর অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। ইমিডিয়েটলি অপারেশন করাতে ওনার অপারেশন করতে হবে। রিহা বলল, ঈশিতার কিছু আর ওর বাচ্চা? ডক্টর বলল, দেখুন, আমরা এখন কিছুই বলতে পারছি না। পেশেন্টের এমনিতে অনেক ব্লিডিং হচ্ছে, উপর হয়ে পড়ায় পেটে প্রচণ্ড আঘাত লেগেছে, অপারেশন করতে হবে। রিহা বলল, আচ্ছা ডক্টর, যা করার আপনারাই তাই করুন, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। ইয়াশ চৌধুরী চাইলে মুহূর্তের মধ্যে এমন কয়েকটা হসপিটাল কিনে নিতে পারে। উনি যদি শোনেন আপনাদের অবহেলার জন্য ওনার ওয়াইফ বা ওনার বাচ্চা কিছু হয়েছে, তাহলে উনি আপনাদেরকে হাল করবে, তা বুঝতে পারছেন? ডক্টর বলল, দেখুন ম্যাম, আমাদের কাজই পেশেন্টকে সুস্থ করে তোলা, হোক সে ধনী বা গরিব। ডক্টররা কোনো রোগীকেই অবহেলা করে না, আর আমরা ইয়াশ চৌধুরীকে খুব ভালো করে চিনি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে মিসেস চৌধুরী আর ওনার বাচ্চার কিছুই না হয়। রিয়া বলল, প্লিজ ডক্টর, যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর বলল, আমরা পেশেন্টকে অপারেশন থিয়েটারে শিফট করছি, আপনি ফর্মালিটিগুলো পূরণ করুন আর বাড়ির কাউকে খবর দিন। রিয়া অপারেশন থিয়েটারের বাহিরে চিন্তামুখে পায়চারি করছে। ইরফানকে অনেকবার ফোন করছে, প্রথমে কয়েকবার রিং হলেও কিছুক্ষণ পর ফোনে সুইচ অফ করছে। রিয়া চিন্তায় পড়ে যাচ্ছে, কি করে কি হয়ে গেল, ঈশিতা পড়ে গেল কি করে, কি হয়েছিল? আমি প্রথমেই যদি ঈশিতার ডাক শুনতে পেতাম, চলে যেতাম, তাহলে আর এমনটা হতো না। রিহা পায়চারি থামিয়ে স্থির দাঁড়িয়ে গেল, হাত পা থর থর করে কাঁপছে। মা তো আজ ফিরে আসবে, মাকে ফোন করে জানাবো কি? ঈশিতার ব্যাপারে এসব জানতে পারলে মা তো টেনশন করেই শেষ হয়ে যাবে। তাছাড়া মাকে সব কিছু এখন না জানি শুধু হসপিটালে আসতে বলি। রিহা নাজমা চৌধুরীকে হসপিটাল আসতে, তবে কি হয়েছে কারণটা বলে না। নাজমা চৌধুরী অনেকবার জিজ্ঞেস করেছে কারো কিছু হয়েছে কিনা, কিন্তু রিহা নাজমা চৌধুরীকে কিছুই জানালো না। প্রায় 1 ঘন্টার মতো সময় পার হয়ে গেল, আরও বেশিও হতে পারে। কোনো ডক্টরই এখনো অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। ভেতরে কি হচ্ছে না হচ্ছে রিহা তাও কিছু জানেন। শেষ পর্যন্ত ঈশিতা আর ওর বাচ্চার ঠিক থাকবে তো? রিয়া ঈশিতার জন্য ও তার বাচ্চার জন্য সামনে আল্লাহর কাছে দোয়া চেয়ে যাচ্ছে। আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি ঈশিতার সাথে, অনেক কষ্টও দিয়েছি ওকে। জীবনে এত কষ্ট সহ্য করে মেয়েটা একটু সুখের মুখ দেখার আগেই কি তুমি তার সুখ কেড়ে নেবে? তুমি তোমার বান্দার প্রতি এতটা নিষ্ঠুর হয়েও না আল্লাহ। তুমি তাদের দুজনকে সুস্থ রাখো।
এই বাচ্চাটার জন্য ঈশিতার সমাজের সবার সাথে একাই লড়াই করেছে, কত অপমান কত লাঞ্ছনার শিকার হয়েছে। এখন এই বাচ্চাটার কিছু হয়ে গেলে ঈশিতা মরে যাবে। বলতে বলতেই নাজমা চৌধুরী এসে গেল। রিয়া নাজমা চৌধুরীকে দেখে ওনার কাছে গিয়ে বলল, কি হয়েছে রিয়া, তুমি আমাকে হসপিটাল আসতে বললে কেন, কারো কি হয়েছে? রিয়া বলল, মা ঈশিতা। নাজমা চৌধুরী ভয়ে ভয়ে বলল, ঈশিতা? কি হয়েছে ওর? ঈশিতা ঠিক আছে তো? আর ওর বাচ্চা? রিহা বলল, মা আসলে আজ দুপুরে আমি রুমেই ছিলাম, ঈশিতা ওর রুমেই ছিল। হঠাৎ আমার মনে হলো ঈশিতা আমাকে ডাকছে। ঈশিতা কেন আমাকে ডাকছে তাই স্পষ্ট করে বুঝতে না পারলেও আমি ওর রুমে যাই ওকে দেখার জন্য। ওর রুমে গিয়ে দেখি ঈশিতা ওর রুমের ফ্লোরে পড়ে পেটে হাত দিয়ে চিৎকার করছে। কি হয়েছে জানতে চাইলে ঈশিতা শুধু আমার বাচ্চা এটুকুই বলল। বাসায় কেউ ছিল না। আমি কি করব কিছু বুঝতে না পেরে কোনোভাবেই ঈশিতাকে এখানে নিয়ে আসি আর আপনাকে আসতে বল। রিহার মুখে পুরো কথা শুনে নাজমা চৌধুরী দপ করে নিচে বসে পড়ল। নাজমা চৌধুরীর মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়ে বলতে লাগলো, সব শেষ হয়ে গেল। রিহা নাজমা চৌধুরীকে তুলে দাঁড় করিয়ে একটা চেয়ারে বসিয়ে। রিহা বলল, শান্ত হন মা, কিচ্ছু হবে না ঈশিতা। আপনি দেখবেন ঈশিতার বাচ্চাও কিচ্ছু হবে না, ওরা দুজনেই ঠিক থাকবে। নাজমা চৌধুরী বলল, আর কিছুই ঠিক থাকবে না রিহা, মেয়েটার সব শেষ হয়ে গেল। ইয়াশ জানি ঈশিতার কথা? রিহা বলল, না মা, আমি ইয়াশ ভাইয়াকে কিছুই জানাই না। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে রিহাকে ডাকল, মিসেস রিহা। রিহা ছুটে গেল ডক্টরের কাছে। রিহা বলল, হ্যাঁ বলুন, ঈশিতা কেমন আছে আর ওর বাচ্চা? ডক্টর চোখ থেকে চশমা খুলে মুখ গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে বলল, দেখুন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, আমাদের হাতে যেটুকু ছিল তার বেশি তো আর করতে পারবো না। রিয়া বলল, ঈশিতা ঠিক আছে তো? ডক্টর বলল, হ্যাঁ উনি ঠিক আছেন, তবে ওনার বেবি। ডক্টর এইটুকু বলার পরই রিয়া মুখ চেপে ধরে কয়েক পা পিছিয়ে দেয়। নাজমা চৌধুরী চেয়ার থেকে উঠে এসে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, ওনার কন্ডিশন ভালো ছিল না, বাচ্চাটাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না। নাজমা চৌধুরী বলল, ঈশিতা এখন কেমন আছে? ডক্টর বলল, উনি মোটামুটি ভালো আছে, এখনো জ্ঞান ফিরেনি। আর উনি জানেন না যে ওনার বাচ্চাটা আর নেই। জ্ঞান ফিরলে ওনাকে তো জানাতে হবে, আর স্বভাবতই এমন কথা জানার পর কেউ ঠিক থাকতে পারে না। উনিও নিজেকে ঠিক রাখতে পারবেন না। আপনারা ওনার আপনজন, আপনারা একটু ওনাকে সাপোর্ট করবেন। এই সিচুয়েশনে ওনাকে সামলাতে না পারলে ওনার ক্ষতি হয়ে যেতে পারে। এ বলে ডক্টর চলে গেলেন। নাজমা চৌধুরী মুখ চেপে কান্না করছে আর মনে মনে নিজেকেই দোষ দিচ্ছে। আমি বাসায় থাকলে হয়তো এসব কিছুই হতো না, আর আমি সীতাকে দেখে রাখতাম। এই অবস্থায় ওর খেয়াল রাখার দায়িত্ব আমার ছিল। আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি। ইয়েসকে আমি কি করে এইসব জানাবো? আমার ছেলেটা তো পাগল হয়ে যাবে। কত স্বপ্ন সাজিয়েছিল এই বাচ্চাটাকে নিয়ে। রিহা চুপ করে দাঁড়িয়ে আছে। আমি সীতার সাথে থাকার পরও ওর এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার দরকার ছিল সব সময় ওর পাশে থাকা। ঈশিতাকে একা ছাড়া আমার ঠিক হয়নি। 2 ঘন্টার মতো হয়ে গেল। ঈশিতাকে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু এখনো ঈশিতার জ্ঞান ফিরেনি। নাজমা চৌধুরী ঈশিতার পাশে বসে ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রিহা পাশেই দাঁড়িয়ে আছে। মা, আপনি আজ এত জার্নি করে ফিরলেন, বাসায় যাননি, হসপিটালে চলে আসছেন। এখন তো ঈশিতার জ্ঞান ফিরেনি, আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ততক্ষণে আমি ঈশিতার পাশে থাকছি। বেশি সমস্যা হলে ডক্টররা তো আসেনি। নাজমা চৌধুরী বলল, আমি এখন কোথাও যাব না। জ্ঞান ফিরে এসব শুনলে না জানি মেয়েটা কি করে। নিজেকে যদি সামলে নিতে না পারে তখন? না না, আমি ঈশিতার কাছেই থাকি। ঈশিতার জ্ঞান ফিরেছে। ঈশিতা মিট মিট করে তাকিয়ে মাথার উপর দাঁড়ানো রিহাকে দেখে চোখ নামিয়ে নাজমা চৌধুরীকে দেখল। ঈশিতার মনে পড়ল ওর সাথে কি হয়েছিল। সাথে সাথে পেটে হাত দিয়ে আমার বাচ্চা বলে চিৎকার দিয়ে উঠল। চাইলে নাজমা চৌধুরী ধরে নিল।
কি করছিস তুই? এভাবে উঠছিস না মা। ঈশিতা কাঁদতে কাঁদতে বলো, আমার বাচ্চা ঠিক আছে তো মা, ওর কিছু হয়নি তো। ঈশিতার মুখে প্রথমেই ওর বাচ্চার কথা শুনে নাজমা চৌধুরী ফুপিয়ে কেঁদে উঠল। নাজমা চৌধুরীকে কাঁদতে দেখে ঈশিতা বুঝে গেল ওর বাচ্চা ঠিক নেই। ঈশিতা পেটে শক্ত করে চেপে ধরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলছে, তুই আমাকে ছেড়ে চলে গেলি, তোর মাম্মাকে একা করে দিয়ে চলে গেলি। আমি কি বলবো তোর বাবাকে? ও তো তোর দায়িত্ব আমাকে দিয়ে গেছিল, আমি তোর খেয়াল রাখতে পারিনি। বলতে বলতে ঈশিতা কান্নায় ভেঙে পড়ল। নাজমা চৌধুরী ঈশিতাকে বকে টেনে নিয়ে বলল, চুপ কর মা, চুপ কর। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, কাঁদিস না মা। ঈশিতা নাজমা চৌধুরীর বুকে মুখ গুজে কাঁদছে। কি করে চুপ হব মা? আমার যে আর কিছুই হইল না, যার জন্য আমি সমাজের সবার সাথে একা একাই লড়াই করেছি, আজ সেই আমাকে ছেড়ে চলে গেল। ইয়েশকে আমি কি বলবো? ইয়েশার মা বলল, তুই এভাবে কাঁদিস না, তাহলে তোরও ক্ষতি হবে। তুই নিজেকে সামলে, আমি জানি তুই ভেতর থেকে অনেকটা শক্ত, তুই একদম ভেঙে পড়বি না। কাঁদতে কাঁদতে ঈশিতা আবারও অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে ঈশিতা আর কোনো কথাই বলল না, পাথর হয়ে বসে আছে, চোখ দুটো শান্ত হয়ে স্থির হয়ে আছে। ঈশিতা আর কাঁদছে না, আর চিৎকার চেঁচামেচিও করছে না, একেবারে শান্ত হয়ে গেছে, শুধু পেটে হাত দিয়ে চুপ করে বসে আছে। নাজমা চৌধুরী রিহা ঈশিতাকে কত কিছু বলছে, ঈশিতা তার কোনো উত্তর দিচ্ছে না। ঈশিতাকে এমন অবস্থা দেখে নাজমা চৌধুরী বুক ফেটে যাচ্ছে। ঈশিতা তো কোনোভাবে সত্যিটা মেনে নিয়ে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু ইয়াশ কি সত্যিটা মেনে নিতে পারবে? পারবে কি নিজেকে সামলে নিতে? রিহা ঈশিতার পাশে বসে ঈশিতার হাতে হাত রেখে বলল, এই ঈশিতা, এভাবে আছে কেন? কিছু তো বলো, কি হলো তোমার? ইচ্ছে হলে জোরে চিৎকার করো, কান্না করো, তবু এভাবে চুপ থেকো না। তোমায় এভাবে দেখতে সত্যি আমার খুব ভয় হচ্ছে। ঈশিতার পাথরের মতো বসে আছে, মনে হচ্ছে রিহার কোনো কথা তার কানেই যাচ্ছে না। রিহা আবার সত্যি ভয় পেয়ে ঈশিতাকে ধাক্কা দিয়ে জোরে জোরে বলে উঠল, এই ঈশিতা, তোমার কষ্ট হচ্ছে না? এভাবে শান্ত হয়ে বসে আছো কি করে? কি হলো, কথা বলো। ঈশিতা এক নজর রিহার দিকে তাকিয়ে রিহাকে জড়িয়ে ধরে নিজের ভেতরে চেপে রাখা কষ্টগুলোকে চোখের জলের মধ্যেই প্রকাশ করতে লাগল। ঈশিতা নিজের ভেতরে আর কান্না চেপে রাখতে পারল না। কি হয়ে গেল রিয়া? আমার সাথে কেন এমন হয় বলো তো? আমি তো আগের সব কষ্টগুলো ভুলে গিয়ে নিজেকে আবার নতুন করে তৈরি করতে চেয়েছিলাম, নিজের বাচ্চাকে আঁকড়ে ধরে আবার বাঁচতে চেয়েছিলাম। এখন তো আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু আমার থেকে হারিয়ে গেল। আমার কপালে কেন সুখ সয় না? রিয়া ঈশিতাকে বাধা দিচ্ছে না, কান্না করলে কষ্ট কম হবে, নিজেকে হালকা লাগবে। ঈশিতার কান্না দেখে রিহাও কাছে। রিহা কখনো ভাবেনি যাকে সে একসময় ঘৃণা করত, যার ক্ষতি করার কত চেষ্টা করেছে, আজ তার কষ্ট নিজেরও কষ্ট হবে।